আমি সুরেশ, বাড়ি ফিরছি টিউশনি পড়িয়ে। ফিরতে ফিরতে আমার প্রায় এমন রাত হয়ে যায়, কি করব, বাড়ির সম্পূর্ণ দায়িত্ব এখন আমার উপর। তাই 2-4টে বেশি টিউশনি পড়িয়ে শেষ করতে করতে রাত হয়ে যায়। তবে আমার তেমন একটা অসুবিধা হয় না। রাত করে একা একা গ্রামের এই পথ দিয়ে গাড়ি চালাতে আমার বেশ ভালোই লাগে। রাতে গ্রামে সবাই একটু তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে, আর ঘুমানোর পর পুরো গ্রাম একদম নিস্তব্ধ। রাস্তায় ঝিঝি পোকার ডাক ছাড়া কিছুই শোনা যায় না। মাঝে মাঝে দূর থেকে শিয়ালের ডাক ভেসে আসে কানে। এ কি, এত রাতে কে হাত দেখাচ্ছে আমাকে? একে তো আমাদের গ্রামে আগে দেখিনি কখনো। আমি কি দাঁড়ালাম লোকটির পাশে। কি হয়েছে, হাত দেখাচ্ছেন কেন? বাবু, আমাকে একটু আগে এগিয়ে দেবে? পা খুব ব্যথা করছে। আসুন বসুন, আমি এগিয়ে দিচ্ছি। দাদু, আপনি কত দূর যাবেন? আমি বেশি দূর যাব না বাবা, আর কিছুটা পথ আগিয়ে দিলেই হবে। আপনার বাড়ি কোথায়? কোথায় থাকেন আপনি? আমি তো বাবা কবরস্থানের পাশেই থাকি। কই, সেখানে তো কোনো বাড়ি আমি দেখিনি দাদু। ওখানে নতুন জমি কিনে বাড়ি বানিয়েছি বাবা। কবরস্থানের পথের দিকে গাড়ি চালাতে থাকলাম, আর মনে মনে ভাবতে থাকলাম, একে তো বয়স্ক মানুষ, তার উপর কবরস্থানের পাশে কেন বাড়ি নিয়েছে। যাই হোক, আমার ওসব ভেবে কাজ নেই। বেশ কিছুটা পথ চলার পর গিয়ে পৌঁছালাম কবরস্থানের পাশে। দেখি ঠিক একটি ছোট মতো ঘর আছে সেখানে। বাবা, তুমি আমাকে এতটা পথ এগিয়ে দিলে, আসো আমার ঘরে একটু বসে যাও। না দাদু, অনেক রাত হয়ে গেছে, এবার আমি আসি, পরে না হয় একদিন আসা যাবে। আসো না, একটু বসে যাও, বেশি সময় নেব না। আমাকে এক প্রকার জোর করেই নিয়ে গেল ঘরের ভেতরে। আমি গিয়ে বসলাম ঘরের ভেতরে। বাবা, তোমাকে তো এখন একটু বসতে হবে এখানে, আমি আসছি। ঠিক আছে, বেশি দেরি করো না যেন। প্রায় আধা ঘন্টা হয়ে গেছে আমি বসেই আছি এক জায়গায়, কিন্তু দাদুর কোনো খবর নেই। কি করব ঠিক বুঝে উঠতে পারছিলাম না। একবার ভাবলাম ঘর থেকে বেরিয়ে বাড়ি চলে যাই, কিন্তু এভাবে যাওয়াটাও তো ঠিক হবে না। না, আমি এবার উঠি, আর কতক্ষণ এভাবে বসে থাকা যায়। সুরেশ, এই সুরেশ, কেমন আছিস? হঠাৎ দেখি কেউ যেন আমার নাম ধরে ডাকছে। কে কে ওখানে? আমি তোর বন্ধু মুকুল, তুই চিনতে পারছিস না আমাকে? আমার হাত পা যেন ভেঙে যাচ্ছে ভয়ে। এক জায়গায় দাঁড়িয়ে কাঁপতে শুরু করে দিলাম। তুই আমার হাত থেকে বাঁচবি না, আমি আমার প্রতিশোধ নেবই। তোকে তোর পাপের শাস্তি পেতেই হবে। আমি মনের মধ্যে একটু সাহস এনে দিলাম এক ছুট সেখান থেকে। ঘর থেকে বেরিয়ে গাড়ি স্টার্ট দিয়ে যতটা জোরে সম্ভব গাড়ি চালিয়ে পৌঁছে গেলাম বাড়িতে। আমি বাবাকে সব কথা খুলে জানালাম। বাবা মন দিয়ে সব শুনল, কিন্তু কিছু বলল না আমায়। আমিও চুপচাপ সেই রাতে ঘুমিয়ে পড়লাম।
সুরেশ, সুরেশ, ওই সুরেশ। কিন্তু ঘুমের মধ্যেও মনে হচ্ছে মুকুল আমাকে ডাকছে। আমি চোখ খুললাম, দেখি ঘড়িতে প্রায় 1টা বাজে, আর ঘড়ির সামনে দাঁড়িয়ে আছে আমার বাবা। বাবা, তুমি ঘুমাওনি? রাত অনেক হয়েছে তো, যাও ঘুমিয়ে পড়ো। বাবা, তুই ঘুমা, আমি ঠিক আছি। আমি আবার ঘুমিয়ে পড়লাম। সুরেশ, সুরেশ, ওই সুরেশ। কিছুক্ষণ পর দেখি আবার আমার নাম ধরে মুকুল ডাকছে। এবার আমি একটু চোখ খুললাম, দেখি বাবা আমাকে ডাকছে, কিন্তু এ আওয়াজ তো মুকুলের। কিছুক্ষণের মধ্যেই দেখি বাবার মুখ একদম পাল্টে গেল। সারা মুখ জুড়ে কত রক্তের দাগ, চোখ দুটোও একদম লাল লাল হয়ে গেছে, যেন আমাকে খেয়েই ফেলবে। আমি এবার পুরো চোখ খুললাম। কি রে সুরেশ, ঘুম হলো? বাবা, তোমার কি হয়েছে? তুমি এমন করছো কেন? আমি মুকুল, তোর বাবা নই। তুই কি আমাকে ভুলে গেছিস? চিনতে পারছিস না কেন? তুই আমার থেকে কি চাস বন্ধু? আমার সাথে এমন করছিস কেন? তুই তো আমাকে মেরেছিস, তার জন্যই তো আমি আজ এমন ভাবে ঘুরে ঘুরে বেড়াচ্ছি। আমি তো তোকে মারিনি, তুই তো জলে ডুবে মরেছিলি। আমি যখন জলে ডুবে যাচ্ছিলাম, তুই সেদিন সেই পুকুরের পাশ দিয়ে গাড়ি চালাচ্ছিলি। আমি তোকে কত না ডাক দিলাম, তুই দেখেও না দেখার মতো করে চলে গেলি। সেখান থেকে তুই যদি ওই দিন একটু দাঁড়িয়ে আমাকে হেল্প করতি, তাহলে আমি আর মরতাম না বন্ধু। তুই বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি। গাড়ির আওয়াজে আমি শুনতেই পারিনি। যদি আমি শুনতাম তাহলে কি দাঁড়াতাম না বল? আমার সব কথা শুনে বাবার চোখ দুটো দেখি আস্তে আস্তে স্বাভাবিক হয়ে এলো, আর মুখের সব রক্তের দাগও ঠিক হতে থাকলো আস্তে আস্তে। কি রে, কি হয়েছে? আমি এখানে দাঁড়িয়ে কেন? না বাবা, কিছু হয়নি। আসো, আজ আমরা একসাথে এখানে ঘুমিয়ে পড়ি।